আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমি এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981। অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-র আলোকে আমি মূলত আলোচনা করব যে কোন কোন টপিকসগুলি বা কোন কোন বিষয়গুলি পরীক্ষা বেশি বেশি আসে সেগুলি আলোচনা করব, জাস্ট গাইডলাইনের জন্য। যেমন প্রথমে আসি নিয়োগের বিধি, নিয়োগের পদ্ধতি সম্পর্কে বিধি 3-এ বলা আছে। বিধি 3-এ নিয়োগের পদ্ধতি সম্পর্কে বলা আছে, তবে এইটা কম এসছে পরীক্ষায়, এটা একবার মাত্র প্রশাসন ক্যাডারে এসেছে। আর এই যে পরের প্রশ্নটি সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী বিধি 4-এ বলা আছে, এই প্রশ্নটি কিন্তু 25 বার এসছে পরীক্ষায়, 25 টাইমস এসছে পরীক্ষায় 25 বার এই সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী। যেমন সরাসরি নিয়োগ লাভের শর্তাবলীর মধ্যে কি থাকা লাগবে? কমিশনের সুপারিশ ব্যতীত চাকরিতে সরাসরি নিয়োগ লাভ করা যাবে না, 1 নম্বরে বলা আছে। চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, মানে বাংলাদেশের নাগরিক হতে হবে যোগ্য হতে হলে। বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা প্রতিশ্রুতিবদ্ধ হন, যদি বিদেশি কোনো নাগরিককে বিয়ে করে তাও কিন্তু তিনি যোগ্য হবেন না, এই শর্তগুলি আছে। চাকরিতে নিয়োগ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য পরীক্ষায় তিনি নিয়োগের জন্য যদি অযোগ্য হন তাহলে তিনি বিশেষ করে এই নিয়োগ পাবে না। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের জন্য অযোগ্য হন, অর্থাৎ তদন্ত প্রতিবেদন করতে যেয়ে তিনি যদি অযোগ্য হন তাও কিন্তু তিনি নিয়োগ পাবেন না। চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি ফি সহ ফর্ম এবং নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত দাখিল না করে, এটা একটা বিষয়। এছাড়াও চাকরিরত অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দরখাস্ত দাখিল না করেন, অর্থাৎ যদি চাকরি করেন সেই চাকরিরত অবস্থায় যদি আবেদন করেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই হচ্ছে শর্ত, তাই না? এই শর্তগুলি থাকতে হবে। এবং এই প্রশ্নটি কতবার 25 বার এসছে পরীক্ষায়। তো যাই হোক, আমরা আরও বই থেকে পড়লে বিস্তারিত জানতে পারবো। এবার আসি পদোন্নতির মাধ্যমে নিয়োগ। পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এটা বিধি 5-এ বলা আছে যে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে। যে সমস্ত এই প্রশ্নটা অবশ্য কয়বার এসছে? 11 বার এসছে এই প্রশ্নটি। আমি বিগত প্রশ্নগুলি দেখেছি, পদোন্নতির মাধ্যমে নিয়োগে এই প্রশ্নটি 11 বার এসেছে। যেমন এখানে কিছু কিছু শর্ত আছে, সেই শর্তগুলি এই বিধিমালার তফসিল 2-এ কিছু তথ্য দেওয়া আছে। যেমন এখানে বলা আছে যে বিশেষ করে এই তফসিল 2-এর বিধান সাপেক্ষে সরকার কর্তৃক বিশেষ করে উদ্দেশ্যে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড এবং বিভাগীয় পদোন্নতি বোর্ড, নিয়োগ বোর্ড এর সুপারিশক্রমে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। অর্থাৎ সিলেকশন বোর্ড তৈরি করতে হবে, বিভাগীয় পদোন্নতির জন্য নিয়োগ বোর্ড তৈরি করতে হবে, তাদের সুপারিশের মাধ্যমে নিয়োগ করতে হবে। সেই শর্তগুলো এখানে কিছু শর্ত দেওয়া আছে। সেই শর্তগুলি আমি এখানে অনেকগুলি আছে, এখন পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি সেজন্য তোমরা এই যে বই থেকে পড়ে নিতে পারবে। আমি মূলত তারপর এটা যাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষানবিশ বিশেষ করে এই প্রশ্নটি অনেকবার এসেছে, 12 বার এসেছে প্রশ্নটি। শিক্ষানবিশ অর্থাৎ শিক্ষানবিশ হচ্ছে স্থায়ী শূন্য পদে প্রাথমিকভাবে নিয়োগকৃত ব্যক্তি শিক্ষানবিশ স্তরে থাকবেন এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে 2 বছর, পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে 1 বছর এই শিক্ষানবিশ হিসেবে থাকবেন। তবে সরকার অনধিক 2 বছর বর্ধিত করতে পারেন। এই বিষয়গুলি ছাড়াও আরও আছে শিক্ষানবিশ হিসেবে, সেগুলি আমরা বই থেকে পড়ে নিব। এরপরে আসি স্থায়ীকরণ। এটাও ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি 26 বার এসেছে, স্থায়ীকরণ। ওরে বাবা, 26 বার এই স্থায়ীকরণ প্রশ্নটি এসেছে বিশেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981, এটা 26 বার এসেছে। দারুণ। এইখানে কি বলা আছে? প্রাথমিক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কমপক্ষে 4 মাস বুনিয়াদী প্রশিক্ষণ করতে হবে, এটা একটা শর্ত। স্থায়ীকরণের ক্ষেত্রে 4 মাস বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করার পর সরকার নির্ধারিত পেশাভিত্তিক এবং বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপরে চাকরি স্থায়ী হবে না কিছু কিছু ক্ষেত্রে, যেমন এফটিসি বিশেষ সাফল্যজনকভাবে সম্পন্ন না হলে, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ না হলে,
শিক্ষানবিশ মেয়াদ শেষ না হলে, আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে, এইগুলো যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু স্থায়ী হবে না চাকরি। সকল শর্ত পূরণ করার পর চাকরিতে নিয়োগের তারিখ হতে স্থায়ী করতে হবে। দারুণ একটি প্রশ্ন, এটা একটা সুবিধা যে চাকরিতে যেদিন থেকে নিয়োগ পাবে সেদিন থেকেই স্থায়ী হবে। তো এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসছে পরীক্ষায়। এরপরে বন্ড প্রদান ও শিথিলকরণ, এই দুটো আসেনি তেমন, এই যে সাদা কালার দিয়ে যে দুইটা লিখেছি আমি এগুলো আসে না পরীক্ষায়, খুবই কম আসে, ওই একবার দুইবার এসছে প্রশাসনের স্বাস্থ্যে। কিন্তু এই মাঝখানে যে হলুদ কালার দেওয়া এগুলো খুব বেশি বেশি আসে। এর মধ্যে স্থায়ীকরণটা 26 বার এসেছে পরীক্ষায়। তাহলে এগুলি আমরা বেশি বেশি পড়ব। বইতে আছে, কিন্তু বিভিন্ন বই আছে, বইতে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা আকারে দেওয়া আছে, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারবে। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। আচ্ছা, আজকে আরেকটা টপিকস আলোচনা করি, আমি দেখি কি বলা আছে। পদোন্নতি বা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কমিটি, পদোন্নতি বা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন যে কমিটি আছে, এই কমিটির মাধ্যমে যখন কোনো কেউ পদোন্নতি পাবে, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কোন বিধি অনুযায়ী পাবে সেই সম্পর্কে কিছু প্রশ্ন মাঝে মধ্যে পরীক্ষায় আসে। যেমন পদোন্নতি সংক্রান্ত সুপিরিয়র সিলেকশন বোর্ডের কমিটি গঠন এবং কমিটির কার্য পরিধি। জনপ্রশাসন মন্ত্রণালয় 1991 সালের প্রজ্ঞাপন অনুযায়ী এই বিশেষ করে সুপিরিয়র সিলেকশন কমিটি গঠন হবে। সেখানে বিশেষ করে এখানে বলা আছে সুপিরিয়র সিলেকশন বোর্ডের কমিটি হিসেবে সম্পদের সদস্যদের নিয়ে গঠিত হবে। কাদের নিয়ে? মন্ত্রী পরিষদ সচিব সভাপতি হবেন, মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব বিশেষ করে এই সদস্য হবেন, অর্থ সচিব অর্থ বিভাগের একজন সদস্য হবেন, কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল থেকে একজন সদস্য হবেন, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সদস্য থাকবে, সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সদস্য থাকবে, সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একজন সদস্য থাকবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব সদস্য থাকবেন, মানে যে মন্ত্রণালয় নিয়োগ সেই মন্ত্রণালয়ের বিশেষ করে সচিব মহোদয় সদস্য থাকবেন। শূন্যপদ ভোকেশনাল শূন্যপদের ক্ষেত্রে এই যে প্রফেশনাল টেকনোক্রেট থাকবেন এবং শূন্যপদে প্রফেশনাল টেকনোক্রেট থাকবেন, একজন বা দুইজন এইভাবে থাকবেন। এছাড়া আরও রয়েছে কিন্তু সুপিরিয়র সিলেকশন বোর্ডের কমিটি কার্য পরিধি কীরকম হবে সেটা এখানে বলা আছে। আচ্ছা, এটা পড়তে সময় লাগবে, তো এগুলো পড়ে আমরা বই থেকে পড়ে নিতে পারবো। আমি মূলত এখানে সংক্ষেপে কিছু আলোচনা করলাম যে পদোন্নতি সংক্রান্ত ক্ষেত্রে কমিটি গঠনের ক্ষেত্রে কী কী শর্ত থাকা লাগবে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের 1991 সালের প্রজ্ঞাপন অনুযায়ী এটা গঠিত হবে এবং কাজ করবে। এবার আসি বিভাগীয় পদোন্নতি বা নিয়োগের বোর্ডের কমিটি গঠন বা কমিটির কার্যপরিধি সম্পর্কে। এটাও জনপ্রশাসন মন্ত্রণালয়ের 1991 সালের প্রজ্ঞাপন অনুযায়ী বলা আছে। তো এটাও আমরা বই থেকে পড়ে নিতে পারবো ইনশাল্লাহ। এরপরে ক্যাডার পদোন্নতির ক্ষেত্রে প্রযোজ্য, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমি স্টার চিহ্ন দিই নাই, প্রথম দুইটাতে স্টার চিহ্ন দিয়েছি, কারণ প্রথম দুইটা বেশি বেশি পরীক্ষা আসে। ঠিক আছে, এগুলি একটু মনে রাখার চেষ্টা করব। প্রথম দুইটা ভালো করে দেখব, এই যে প্রথম দুইটা 3 স্টার দেওয়া আছে। তো প্রিয় সুধীবৃন্দু, আজান দিচ্ছে, তোমরা হয়তো শুনতে পেরেছ, শুক্রবার নামাজ পড়তে যাব। তা আজকের মতো এখানে ইতি টানছি। তো পরবর্তী আলোচনাটি দেখার জন্য আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।